আপনার মনে কি কখনো এই প্রশ্নটি ঘুরপাক খেয়েছে যে বাঘ ও সিংহের মধ্যে লড়াই হলে কে জিতবে? মনে হতে পারে সিংহকে বনের রাজা বলা হয়, নিশ্চয়ই সিংহ বেশি শক্তিশালী, তাই লড়াই হলে সিংহই জিতবে। অন্যদিকে আমরা বাঙালি, আমাদের আবেগটা একটু বেশি। বাঘ আমাদের জাতীয় পশু, সিংহের চেয়ে বাঘের প্রতি আমাদের পক্ষপাতিত্ব থাকবে, সেটাই স্বাভাবিক। তাই আমরা হয়তো বেশিরভাগই বলবো বাঘ জিতবে। কেনই বা বাঘ জিতবে বা কেনই বা সিংহ জিতবে তার ব্যাখ্যা কি আমরা কেউ দিতে পারবো না। যদি গুগল কেটে তথ্য বের না করি, গুগল কি আমাদের বাঙালির পক্ষে যাবে না কি বিশ্বজুড়ে রাজার তকমা যাওয়া সিংহের পক্ষে জয়ী ঘোষণা করবে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নিব। অনেকেই সিংহের পক্ষে অবস্থান নেবেন, অনেকেই বাঘের পক্ষে অবস্থান নেবেন। সিংহের পক্ষে যারা অবস্থান নেবেন তাদের যুক্তি আছে। তারা বলবে পুরুষ সিংহ আকারে বিশাল, তাই নিশ্চয়ই বাঘের চেয়ে সিংহের শক্তি, বা বাঘের সাথে লড়াই হলে সিংহ জিতবে, তাই শক্তিতে এগিয়ে থাকার কথা। চলুন আজকের ভিডিওর মধ্যে এই বিস্তারিত তথ্যটি জেনে নেওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটা কথা বলি, একটা দেশের রাজাই কি সবচেয়ে শক্তিশালী? গায়ের শক্তিতে রাজার চেয়ে অনেক বীর যোদ্ধাই শক্তিশালী হতে পারে, কিন্তু শৌর্যে, বীর্যে, অর্থে, ক্ষমতায় রাজাই সবচেয়ে বেশি শক্তিশালী। তবে আমরা এখন রাজাকে চারের কথা বলছি না, বলছি গায়ের শক্তির কথা। শৌর্য বীর্যকে এক পাশে সরিয়ে রেখে একটা পুরুষ বাঘ আর একটা পুরুষ সিংহের মুখোমুখি লড়াই কি ঘটবে, কে জিতবে? বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়ার আগে একটা ঐতিহাসিক লড়াইয়ের কাহিনী জানলে অনুমান করতে পারবেন আসলে কে জিততে পারে। 19 শতকের শুরুর দিকের কথা। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটিশ শাসন চলছে, কিন্তু তখনও এখান থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়নি। ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রাজারা তখন রাজ করছেন, কেউ কেউ ব্রিটিশদের বর্ষতা মেনে, কেউ কেউ স্বাধীনভাবে। তেমনি এক রাজা ছিলেন গুজরাটের বরুদাই। গুজরাট ভারতের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় রাজ্য। সেখানে এখনো বনু সিংহ আছে। নিশ্চয়ই 19 শতাব্দীর শুরুতে সিংহের সংখ্যা বর্তমানের তুলনায় অনেক বেশি ছিল। রাজার কি খেয়াল হলো, কি বুদ্ধির উদয় হলো, যুদ্ধ বাঁধাবেন বাঘে সিংহ। গুজরাট সিংহের জন্য তখন বিখ্যাত, তাই বরুদার রাজার আবেগটা ছিল সিংহের পক্ষে, তাই তিনি সিংহের পক্ষেই বাজি ধরেন। কিন্তু লড়াইয়ের ময়দানে সিংহ তার মান বাঁচাতে পারেনি। সিংহ বাঘের সাথে হেরে যায়। তার সঙ্গে সঙ্গে রাজার তহবিল থেকে বেড়ে যায় 37,000 রুপি। শুধু একটি লড়াই দিয়ে কি পুরো দুটি প্রজাতির মাধ্যমে শক্তিবত্তা বিচার করা সম্ভব, বা এমনটা বিচার করাও ঠিক নয়। হয়তো সিংহটা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ ছিল, কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ আপনাকে ভুল তথ্য দিবে না, তাই বৈজ্ঞানিক তুলনাটা দেখে নেওয়া যাক। প্রথমে আসে আকার। খোলা চোখে সিংহের চেয়ে বাঘ আকারে কিন্তু ছোট, কিন্তু ওজনে বাঘ ঢের এগিয়ে। একটা পুরুষ সিংহের ওজন গড়ে 190 কেজি পর্যন্ত, অন্যদিকে একটি স্ত্রী সিংহের ওজন 130 কেজি। অন্যদিকে একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন হতে পারে 227 কেজি পর্যন্ত। স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 140 কেজি। কিন্তু ওজন বেশি হলেই কি শক্তি বেশি হবে? বাঘ সিংহের ক্ষেত্রে এটাই সত্যি। একটা বাঘের চোয়ালের শক্তি সিংহের চেয়ে অনেক বেশি। সিংহ প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের ওজনের কামড় বসাতে পারে, অন্যদিকে একটি বাঘ তার প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড করে কামড় বসাতে পারে। শিকার ধরার সামর্থ্যেও বাঘ যোজন এগিয়ে। সিংহ নিজের চেয়ে দ্বিগুণ ওজনের প্রাণী শিকার করতে পারে না, ও অন্যদিকে বাঘ শিকার করতে পারে নিজের চেয়ে 5 গুণ শক্তিশালী যে কোনো প্রাণীকে। আফ্রিকার বনু মেঘ কেপ বাফেলো আছে, যার ওজন 870 কেজি ওজন। এই বাফেলোকেও একা একা শিকার করতে পারে না সিংহ। অন্যদিকে আমাদের ভারতীয় উপমহাদেশের বাস করে মহিষ প্রজাতির সবচেয়ে বড় প্রাণী গৌড়। একটি পুরুষ গৌড়ের ওজন গড়ে 1500 কেজি পর্যন্ত হতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রিয় শিকার এই গৌড়। মনে হতে পারে বা মনে রাখতে হবে যে একা একা শিকার করে এবং বাঘ কখনো দলে বেঁধে শিকার করতে পছন্দ করে না। অন্যদিকে সিংহ শিকার করে দলে বেঁধে, সে একা একা কখনো শিকার করে না। তাই সদ্দত বলে কেপ বা ফেলো শিকার করতে পারে সিংহ, কিন্তু গৌড় শিকারের সময় বাঘ কখনোই অন্য সঙ্গীকে সঙ্গ করে না এবং কারোর সাথে তিনি যান না। এখানে একটা কথা বলা প্রয়োজন, বাংলাদেশে এখনো গৌড় আছে, বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জঙ্গলে, কিন্তু রয়্যাল বেঙ্গলের আবার সুন্দরবনে গৌড় নেই। বাংলাদেশের জঙ্গলে তাই এখন পর্যন্ত গৌড় শিকারের সুযোগ নেই। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য জঙ্গলগুলোতে এখনো বাঘ ও গৌড়ের অবস্থান আছে বা একই সাথে বাস করে। বাঘ আকারে ছোট এবং ওজনে বেশি, তাই এর পিঠি অনেক শক্তিশালী, যেটা বড় বড় প্রাণী শিকার করতে সুবিধা হিসেবে কাজ করে। তাছাড়া বাঘের পা সিংহের চেয়েও ছোট, সুতরাং শারীরিকভাবে ভারসাম্য বাঘের অনেক বেশি। এটাও বাঘকে অনেকটা এগিয়ে রাখে। বাঘের শক্তিমত্তার আরেকটা প্রকাশ হলো একা থাকার প্রবণতা।
শুধু প্রজনন মৌসুমেই কিছুদিন স্ত্রী বাঘের সাথে সময় কাটান পুরুষ বাঘ। তাছাড়া বছরের অন্য সময় তার নিজের এলাকায় সে সর্বশেষ এবং প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা নিজের দখলে রাখে একটা পুরুষ বাঘ। এর মধ্যে অন্য পুরুষের সাথে এমনকি বছরের বেশিরভাগ সময় স্ত্রী বাঘের সাথেও যান না এবং স্ত্রী বাঘেরও প্রবেশ নিষেধ। কেউ যদি প্রবেশ করে সেটাকেও জীবনপণ যুদ্ধের প্রস্তুতি হিসেবে নিয়েই ঢুকতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা তো অনেক কিছু জানতে পারেন। অন্যদিকে সিংহ নিজের এলাকা ভাগ করে নেয়, তবে এলাকায় পুরো একটা দল নিয়ে রাজত্ব করে। এখানে বাঘের শক্তিমত্তার প্রমাণ যেমন মিলে, তেমন সিংহের রাজকীয় স্বভাবের চিত্র ফুটে ওঠে। শক্তিতে পিছিয়ে থাকলেও সিংহ বনের রাজা আসলে দলবদ্ধতার কারণে। একটা রাজা যেমন পুরো পরিবার সাম্রাজ্য নিয়ে নিজের রাজ্য চালায়, সিংহের ভিতরে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দলের উপর তার কর্তৃত্ব, নিজের শিকার না করলেও খাবারের সেরা অংশটার দখল নেওয়া, প্রয়োজনে রাজার মতো বিলাসী জীবনযাপন, এসবই সিংহকে রাজার মর্যাদা দিয়েছে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে সিংহের পক্ষে বাঘের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব নয়।